দেখা যাচ্ছে পিছনে পাশে অন্য সাইডে। তো রাজু ভাই, আপনার আপনাকে একটু দেখি, অনেকদিন পর দেখতেছি। সমস্যা নাই। আমি কি পরে আছি দেখা যাচ্ছে? দেখা তো যাচ্ছে না। আচ্ছা বলেন, আপনাদের সমস্যার কথা বলেন। আজকে লোগো ডিজাইন রিপিট করবো আর কি, সমস্যা নেই। আপনাদের প্রেজেন্টটা দিয়ে দিই। ক্যালেন্ডারে লেখা 29 আগস্ট। ঠিক আছে, আপনারা সবাই তাহলে ভালো আছেন তো? হ্যাঁ, ভালো থাকলে ভালো, ভালো থাকবেন। আপনার লাভ পিকের কি অবস্থা রাজু ভাই? ওইটা রিজেকশন রিজনটা কি ছিল? রিজেকশন রিজনটা দেখবে। যারা লোগো বলছিল তারা তো নাই। ফ্রিল্যান্সার কন্টেস্ট থেকে লোগো দিয়ে শুরু করি। আপনার মেলের পাসওয়ার্ড চেঞ্জ করছেন? আচ্ছা, আপনাদেরকে বিট সম্পর্কে আরেকটু বুঝাই। বিট করার জন্য কোথায় যেতে হবে? প্রজেক্টে। এটা আমি ক্লাস নিছি, আপনি দেখেন নাই, আপনি হয়তো ছিলেন না। দেখেন, আমরা যেগুলো অ্যাকাউন্ট করছি না, এগুলো হচ্ছে সব জেনারেল অ্যাকাউন্ট। এখানে একটা প্রিমিয়াম মেম্বারশিপ আছে, যেগুলা মান্থলি ডলার খরচ করতে হয়। এগুলোর ক্ষেত্রে আলাদা। এমনি জেনারেলের জন্য যেটা, সেটা হচ্ছে কি, এখানে প্রতি মাসে 8টা না, মানে প্রতি মাসে আপনি 8টা প্রজেক্টের কাজ করতে পারবেন। বুঝতে পারছেন? এখানে বিটটা হচ্ছে প্রতি মাসে আপনি 8টা প্রজেক্টের মানে 8টা কাজ করতে পারবেন। যদি আপনি মনে করেন 8টা বিট থেকে, মনে করেন আমি এখানে ঢুকলাম সাপোজ, এই দেখেন আমার এখানে বাম পাশে, সরি ডান পাশে লেখা আছে বিটস লেফট 88। তার মানে হচ্ছে মনে করেন আমি আহ 8টা থেকে মনে করেন 8টাতে অ্যাপ্লাই করে ফেললাম আজকে। 8টা বিটে আমি 8টা প্রজেক্ট আমি বিট করে ফেললাম, তাহলে এখানে আমাকে দেখাবে মানে জিরো, লেফট জিরো। এখন 3 দিন পর মনে করেন আমার রেজাল্ট আসছে, 8টা থেকে 4টা প্রজেক্টে আমাকে হায়ার করে ফেলছে। তাহলে আমার বাকি আছে কি আরো 4টা, সেই 4টাতে আমাকে নেয় নাই। তাহলে ওই 4টা আমার কি চলে আসবে, এখানে ফেরত চলে আসবে। তার মানে দেখা যাবে কি 8টা থেকে আপনার 4টা লেফট আছে। বুঝতে পারছেন? একটা বিট করলে আপনি 3 দিন, 3 দিন পর সেটা মানে আপনার কাছে ফেরত চলে আসবে। যদি আপনি হায়ার হয়ে যান তাহলে তো আর আসবে না। বুঝতে পারছেন? এইভাবে আপনি বিটটা বোঝায় কি আপনি 8টা প্রজেক্ট করতে পারবেন। মানে প্রতি মাসে আপনি প্রজেক্ট থেকে মানে 8টা কাজ পাবেন এবং 8টা ইনকাম করতে পারবেন। বুঝতে পারছেন? হ্যাঁ, 8টার বেশি বিট করতে পারবেন না সেটা না, মানে প্রতি মাসে আপনি 8টার বেশি প্রজেক্ট মানে আর্ন করতে পারবেন না, 8টার বেশি প্রজেক্টে কাজ করতে পারবেন না। ঠিক আছে, বিট করতে পারবেন 8টারও বেশি। যেগুলো বিট ফেরত চলে আসবে সেগুলো আপনি আরেক জায়গায় করে ফেলবেন। বুঝতে পারছেন? তবে নতুনদের জন্য, শেখার জন্য হচ্ছে কন্টেস্ট বেশি বেশি করে করবেন, তারপর অন্য জায়গায় কাজ করবেন। ঠিক আছে, এখান থেকেও, হ্যাঁ, হ্যাঁ, এখান থেকে বিট করে এত সহজে আপনি ইয়া করতে পারবো কারণ এখানে যারা বিট করে আমি দেখাই, তারা সবগুলো হচ্ছে গ্রুপ ওয়ার্কিং করে
এবং টিম ওয়ার্ক করে, এবং মানে কোন একটা আইটি কোম্পানি কয়েকজন মিলে কাজ করে, বুঝতে পারছেন? এটার কথা বাদ দিলাম, 133টা রিভিউ, মানে কিছু কিছু আছে আমি বলবো। আচ্ছা, এটা তো গ্রাফিক ডিজাইন। লোগো ডিজাইন বললে আলাদা, সেটা হচ্ছে গ্রাফিক। আচ্ছা, লোগো ডিজাইনে ঢুকি এখানে। অস্ট্রেলিয়ান, এটা হচ্ছে ফিক্সড প্রজেক্টের। এখানে দেখেন, এখানে দেখেন গ্রাফিক মিরাকেল শ্রীলঙ্কান। দেখেন এখানে কি লেখা আছে, 1205টা রিভিউ। তার মানে এটা বুঝেন, এটা ভেরিফাইড বাই ফ্রিল্যান্সার স্টাফ। তারপর হচ্ছে কি, এখানে ইউকে ইংলিশ 90%, প্রিপারেড ফ্রিল্যান্সার প্রোগ্রাম এসএলএ, কোনো সবখানে জড়িত আছে। দ্যাট মিনস এটা হচ্ছে কি কোম্পানি বা কোন একটা টিম, বুঝতে পারছেন? ওদের যারা টিম ওয়াইজ কাজ করে না, তাদের হচ্ছে মানে কয়েকজনের কাজ হচ্ছে বিট করা, আর কয়েকজনের কাজ হচ্ছে ডিজাইন করা, আর কয়েকজনের কাজ হচ্ছে কনসেপ্ট রেডি করা, আর কয়েকজনের কাজ হচ্ছে মার্কেট রিসার্চ করা, বুঝতে পারছেন? আমাকে শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, দেখছেন এগুলা কি, সবগুলো হচ্ছে এরকম টিম নিয়ে কাজ করা। এখানে হচ্ছে সেজন্য আপনারা যারা নতুন আছেন না, তাদের জন্য বিট করা আসলে জরুরি না। বিট করলেও আপনি পাবেন না, হতাশ হয়ে যাবেন, বুঝতে পারছেন? আপনি বলেন, না চেষ্টা করবেন, কোনো সমস্যা নেই, বুঝতে পারছেন? তবে হায়ার হলে ভালো। এটার প্রোফাইলটা খুব সুন্দর করে সাজিয়েছে। 4.9 এর মানেটা হচ্ছে কি জানেন? 4.9 এর মানেটা হচ্ছে সব জায়গায় 5 স্টার পায় নাই। 1560 রিভিউ। আরেকটা কথা, সব জায়গায় কিন্তু বিট করা যায় না, যেগুলো হাই অ্যামাউন্টের এগুলোতে বিট করা যায় না। একটা লিমিট থাকে, আপনার যদি 5টা রিভিউ থাকে তাহলে আপনি এক ধরনের বিট করতে পারবেন, 5টার বেশি হলে তারপরে আপনি অন্য একটা প্রাইজের বিট করতে পারবেন। হ্যাঁ, আমি কখনো বিট করি নেই, সরাসরি হায়ার হয়েছি। কন্টেস্ট করেন তাহলে আমরা, না না কন্টেস্ট একদিন একটা করছিলাম, আমি তো বললামই। আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, ইয়া করার ট্রাই করছেন, বুঝতে পারছেন? মানে ফাইবার থেকে নিয়ে অন্য জায়গায় কাজ করতে যাচ্ছেন। এই ক্ষেত্রে ফ্রিল্যান্সার অন্যরকম, তবে ফ্রিল্যান্সারও আমি প্রবলেমে পড়ছি। আমি বলছিলাম সরাসরি এখানে ফ্রিল্যান্সার ডট কম এ তো চার্জ বেশি কাটে। হ্যাঁ, $50 হলে $10 কেটে দিবে, $100 হলে, মানে সরি, $50 নিচে হলে $5 কাটে। আপনি যদি $10 আর্ন করেন, $5 কেটে নেবে, আর $100 মধ্যে $10 কাটবে। তো আমি ওরা বললাম পেওনিয়ার বা অন্য কিছু, আমি লিঙ্ক দিলাম, সাথে সাথে ফ্রিল্যান্সার ডট কম থেকে ওইখানে মেসেজ দিছে কি এরকম করা যায় না। আবার ফ্রিল্যান্সার ডট কম আমাকে উল্টা শিখাই দিছে কি, আপনি যদি পার্সোনালি কাজ করতে চান তাহলে আপনি এরকম কোনো লিঙ্ক শেয়ার না করে এখানে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনার ফোন নাম্বার এগুলো ওনাকে দিতে পারেন। বুঝতে পারছেন? ফ্রিল্যান্সার ডট কম থেকে এটা আসা। আমি বললাম কি ওরাই আমাকে শিখাই দিচ্ছে। তা আমি ওনাকে মানে হোয়াটসঅ্যাপের নাম্বার দিলাম, আর কি ফোন নাম্বার দিলাম। তারপর আমার সাথে ভিডিও চ্যাট, মানে ভিডিও চ্যাট হয় প্রতি সপ্তাহে একবার হলেও ভিডিও চ্যাট হবে, বুঝতে পারছেন? হয়তো এখন করোনার কারণে সব দিক দিয়ে আপনার পিক বেস বলেন, লাভ পিক বলেন, এগুলো তো স্টক মার্কেট গুলো তো ডাউনলোড কমে গেছে, করোনা ফ্যাক্ট সব কিছু কিন্তু। কারণ যারা আমাদের থেকে ডিজাইন নিবে তারা কেন নিবে? তাদের বিজনেসের জন্য, তো তাদের বিজনেস তো এখন অফ, তারা কেনই বা নিবে? তারপরও বলি অনেক করতে হবে। আমি যে অস্ট্রেলিয়ান ক্লায়েন্ট পেলাম না, উনি আমাকে অনেক পরীক্ষা করছে। আমি যেদিন উইন হয়েছি সেদিন কিন্তু আমাকে টাকা রিলিজ করে নাই। ও আমাকে করছে 15, মানে টোটালি টাকা রিলিজ করে নাই। ওই অটোমেটিক 15 দিন পর টাকাটা আমার অ্যাকাউন্টে যুক্ত হয়ে গেছে। তারপর আমাকে একটা, মানে আমার ফিডব্যাক দিছে, রিভিউ দিছে এরকম, মানে
আপনাদেরকে না, আপনাদেরকে দেখাবো না। মোবাইলে এমনি দেখতে পারবেন। আচ্ছা যাই হোক, সেটা হচ্ছে মানে কি আমার ধৈর্যের জন্য সে আমাকে প্রশংসা করছে, মানে আমার ধৈর্যটা পরীক্ষা করছে সে, বুঝতে পারছেন? এখনো দেখেন 3 মাস আগে আমাকে হায়ার করছে আরেকটা প্রজেক্টের জন্য, তার আরেকটা কাজের জন্য। 3 মাস পরে, কিছুদিন আগে টাকাটা আমার রিলিজ করছে, এবং চিন্তা করে দেখেন 3 মাসের ব্যবধান। ও আমাকে বলছে ও ব্যস্ত, ও কাজ করতেছে বা এই ধরনের কোনো প্রবলেমে আছে, যার কারণে আমার টাকা, কিন্তু ও কোনো এটা একদম সিম্পল ম্যাটার, জাস্ট ওইখানে অ্যাকাউন্টে ঢুকে রিলিজে একটা ক্লিক করবে, বুঝতে পারছেন? গ্রান্টেড না, না না, গ্রান্টেড এর এগুলো আমি তো বিট করি নাই, আমাকে সরাসরি হায়ার করে আর কি ওই হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আরেকটা ভালো কথা বলতে, কন্টেস্টে যেগুলো গ্রান্টেড থাকে হ্যাঁ টাকাগুলো চলে আসে অটোমেটিক, বুঝতে পারছেন? মানে গ্রান্টেড যদি হয়, ও যদি কাউকে উইন না করেও কন্টেস্টের মেয়াদ যদি চলে যায়, তাহলে কি হয়, ওই টাকাটা যতগুলো ফ্রিল্যান্সার ওইখানে এন্ট্রি করছিল তাদেরকে ভাগ করে দেওয়া হয়। গ্রান্টেড এর এটাই হচ্ছে মানে মজার জিনিস, এই জন্য সবাই গ্রান্টেড এ বেশি করে। আর যেগুলো গ্রান্টেড নাই, এগুলাতে মনে করেন হয় না, যতক্ষণ না সে রিলিজ না করবে ততক্ষণ একটা ব্যাপার থাকে, বুঝতে পারছেন? তারপর এই জন্য বললাম কি ধৈর্য রাখবেন। ফ্রিল্যান্সিং এর এক নাম্বার হচ্ছে ধৈর্য। ঠিক আছে, কেউ একজন হঠাৎ ইনকাম করছে অনেক বেশি, আপনি তো তার জায়গায় যেতে পারবেন না। সে হয়তো বলছে 6 মাস লাগছে, 9 মাস লাগছে, এখন সেটা কতটুকু সত্য? যেমন আমি বললাম আমি 6 মাস ফ্রিল্যান্সিং করছি, মানে 2019-এ এপ্রিল থেকে মানে ফ্রিল্যান্সিং এর ব্যাপারগুলো জানি, মানে ফ্রিল্যান্সিং গ্রাফিক ডিজাইনটা জানি আর কি। কিন্তু আমি ওইটাও বলছি কি আমি 2010-এ গ্রাফিক ডিজাইন শিখছি। 2010 থেকে আমি প্রতিদিন গ্রাফিক ডিজাইন এগুলা, তখন তো অনলাইন এত বেশি ছিল না, আবার মোবাইলও ইউজ করতাম অ্যানালগ, নোকিয়া সি2 ইউজ করতাম। এত আমি ইন্টারনেট সম্পর্কে জানতাম না ভালো করে কিছু, এমনি প্র্যাকটিস করতাম। সেই দেখেন 2010 থেকে আমি প্র্যাকটিস করে আসছি, সো এখন 2019-এ এসে যদি আমি ফ্রিল্যান্সিং গ্রাফিক ডিজাইন শিখি, তাহলে বলেন তো আমার জন্য ইজি হবে নাকি হার্ড হবে বলেন তো? কারণ হচ্ছে আমি অনেক আগে থেকে এগুলা নিয়ে ঘাটাঘাটি করছি, কিন্তু সঠিক গাইডলাইনটা পাচ্ছি না। সঠিক গাইডলাইনের জন্য কাউকে খুঁজতেছি, তাও পাই নাই। মানে বড় যারা ফ্রিল্যান্সার আছে, মানে যারা ফ্রিল্যান্সার হয়ে অনেক পার্ট দেখায়, মানে কথা বলতে চায় না। আমি অনেক জায়গায় শিখতে চাইছিলাম, অনেক টাকাও বলছে। যাই হোক, শেষমেশ একটা ভালো জায়গায় পেয়ে গেছি, গাইডলাইন পাইছি, শুধু গাইডলাইনটা পাইছি। মানে ফ্রিল্যান্সার ডট কম কি, আমি তো জাস্ট ফ্রিল্যান্সিং মানে 99 ডিজাইন ভাবতাম, কারণ বিভিন্ন ডিভিডি সিডি এগুলা কিনা রাখছিলাম, এগুলাতে দেখছিলাম 99 ডিজাইনের কনসেপ্ট। তারপর আস্তে আস্তে বুঝতে পারলাম আর কি, গ্রাফিক ডিজাইন, ফ্রিল্যান্সিং গ্রাফিক ডিজাইনটা আলাদা একটা ব্যাপার। আমি কিন্তু প্রিন্টিং প্রেসের সাথেও কাজ করছিলাম, যেগুলো চা বাগানা বলে। ওইখানে গ্রাফিক ডিজাইন আর এখানে গ্রাফিক ডিজাইন আকাশ পাতাল তফাৎ। ওইখানে গ্রাফিক ডিজাইনের কোনো দাম নাই, ওইখানে গ্রাফিক ডিজাইনের দাম নাই, জাস্ট প্রিন্ট প্রিন্ট করা, ছাপার উপর যত ছাপাইতে পারবেন ততর উপর একটা লাভ, বুঝতে পারছেন? এখানে ডিজাইনের কোনো দাম নেই। তারপর আমি বুঝতে পারলাম আর কি আস্তে আস্তে ফ্রিল্যান্সিং গ্রাফিক ডিজাইন আলাদা ব্যাপার, তারপর সবকিছু শিখলাম। তারপর হচ্ছে যেটা আমাকে কাজে দিছে সেই কাজটা হচ্ছে টুলস গুলো, আমি সম্পর্কে জানতাম না। ডিজাইন আসল ফ্যাক্ট না, আপনার টুলস গুলো জানাটা ফ্যাক্ট। তারপর হচ্ছে ফ্রিল্যান্সিং এর মার্কেট প্লেস জানাটা ফ্যাক্ট। তারপর হচ্ছে ফ্রিল্যান্সিং এর ডিজাইন গুলো কেমন ধরনের ডিজাইন হবে সেটাই জানাটাই ফ্যাক্ট, বুঝতে পারছেন? এই তিনটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট। সো আপনারা সবসময় কন্টেস্ট করবেন বিভিন্ন জায়গায়। হ্যাঁ বলেন। ক্লিপিং পাথ বলা হয় এটা, কালকে দেখায়, আজকে লোগো ডিজাইনটা আবার করে দেখে ফিনান্সার.কম থেকে দেখে। ওকে, কন্টেস্টে গেলাম। আচ্ছা, এখান থেকে কি আর্জেন্ট করে দিব নাকি? আর্জেন্টটা দূর করে দিব? না সরি, আর্জেন্ট গ্র্যান্টেড।
গ্রান্টেড ইয়া করে দিলাম কলেজ পিকচার ফর। আচ্ছা এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভের কন্টেস্টও আছে, আপনারা কিন্তু কখনো ট্রাই করছেন কিনা জানি না, সবগুলা কন্টেস্ট থাকে। আছে আমরা ওই দিন বুধবারে মনে হয় বিকালের বেচে ব্যাকগ্রাউন্ড রিমুভের একটা কন্টেস্টে সবাই অ্যাটেন্ডও করছে। আচ্ছা গ্রান্টেতে ক্লিক করি, এখানে লেখা আছে ইউনাইটেড ড্রাইওয়াল লোগো। বাহ, 1224 এন্ট্রি পড়ে গেছে। হ্যাঁ ডিজাইন আপলোড করা যায় যদি আপনার ভাগ্য থাকে। কি লেখছে এখানে তো দেখতে হবে। এখানে লিখছে আই ওয়ান্ট টু ক্রিয়েটিভ a picture collage from my mother for her birthday. You can be creative as possible, but I would like the main GPG to be somewhere in the middle. So ওনার জিপিজি গুলা দেখি। ওর মাদার, ওর ফাদার, ছবিগুলো তো, ছবিগুলোর অবস্থা খারাপ। দেখি না, 30টা পিক দিছে এখানে। মেইন পিকচার, ও মেইন পিকচারটা ভালো লাগছে কারণ হচ্ছে মেইন পিকচারটা ক্লিয়ার, এগুলোর সাথে মনে হয় অন্যগুলাও করতে পারছে। আচ্ছা এন্ট্রি গুলাতে দেখে আসি। ভালোই তো, খারাপ না। দেখেন এই নিচে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা, এটা আপনি চাইলে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়ে তারপর এক একটা ছবি ব্যবহার করে রাখেন। হ্যাপি বার্থডে এটা দিয়ে করছি, করতে পারেন। আমার মনে হচ্ছে ইজি ইজি আছে, যেহেতু এখানে 4 স্টার দিয়ে দিছে, 5 স্টার কিন্তু দেয়নি। এটা আমার কাছে ভালো লাগছে, এটা। হ্যাঁ এটা, এটা যিনি করছে না, করে কাজ করছে, এগুলো এগুলো করা যায় তো। দেখাতাম, আচ্ছা দেখাচ্ছি। এটা ইলাস্ট্রেটরও করা যায়, ফটোশপেও করা যায়, কোনটা দিয়ে দেখাবো? ইলাস্ট্রেটরে দেখাই, ফটোশপে করতে গেলে মানে লেয়ারের ঝামেলা থাকে। এটা দেখেন, অন্যরকম সুন্দর। না, আচ্ছা আমি ইলাস্ট্রেটরটা ওপেন করি। এন্ট্রি কয়টা টোটাল? 51টা টোটাল এন্ট্রি। এখন আপনারা যে এটা জিজ্ঞেস করলেন না, এরকম আমিও এক সময় জিজ্ঞেস করছিলাম, মানে এরকম কিভাবে করে, আমাকে দেখাই দিছিল। সো আমিও জানি এখন কিভাবে করে, আর আপনাদেরকে আমি দেখাবো। যদি ওই দিন না দেখাতো তাহলে আমিও জানতাম না। আর আমি যদি জিজ্ঞেস না করতাম, হ্যাঁ রেকর্ড করছি, যদি আমি জিজ্ঞেস না করতাম আমিও জানতে পারতাম না। সেই জন্য কি জানেন, কোনো জিনিস কোয়েশ্চেন করবেন, কোয়েশ্চেন না করলে জানা হয় না, শেখানো হয় না।
একটু ওয়েট দেখাচ্ছি। এই দেখেন এই প্রবলেমটা, শুনেন এই প্রবলেমটা, your PC run into a problem and needs to হ্যাঁ আমি এটা দেখাচ্ছিলাম। ম্যাশ টুল যেদিন টুলস ছিল ওই দিন দেখাইছিলাম আর কি। তবে আমি এটা ম্যাশ টুল দিয়ে করি নাই, এটা গ্রেডিয়েন্ট দিয়ে করছি। গ্রেডিয়েন্ট 3 নাম্বারের অপশনটা দিয়ে করছি। না এগুলা সাধারণ, এগুলো হচ্ছে গ্রেডিয়েন্ট দিয়ে করছি। এটা দেখাবো না। লাইটিংটা লাইটিংটা এমনি একটা এখান থেকে 3 কোণা শেপ দিয়ে করছি। শেপ দিয়ে গ্রেডিয়েন্ট থেকে অপাসিটি কমাই দিছি, বুঝতে পারছেন? গ্রেডিয়েন্ট কালার আছে না, মানে একটা হোয়াইট দিছি আর একটা হোয়াইট থেকে এটা অপাসিটি কমাই ফেলছি। এটা ইমেজ ছিল না আসলে, ইমেজটা ছিল অন্যরকম। লাইট ইফেক্টটা আমি দিলাম আর কি। ইমেজ, এখানে ইমেজের একটা ছিল তাবু, এই ট্যান ছিল এদিকে, আর ব্যাকগ্রাউন্ড এটা ছিল। আর এখানে আমি ট্যানটা এদিকে দিলাম, ওইটা এদিকে দিলাম, তারপর দুইটা লাইট এনে দিলাম। কিন্তু সুন্দর হয়নি, প্রবলেম আছে এটাতে। আচ্ছা আকলি, আচ্ছা যাই হোক, আপনাদের এই কন্টেস্টে এটা কিভাবে করছে তাই তো? কোয়েশ্চেন এটা কিভাবে ছিল? হুম, এখন তো কলেজ বন্ধ করোনার কারণে, আবার দেখাতে হবে। শিক্ষিত যুবক যুবতী যারা আছে, যাদের কলেজ বন্ধ হয়ে গেছে, তারা এখন নিশ্চয়ই লেখাপড়া করছেন না, লেখাপড়া করতেছে না সেটা 100%। তবে যারা ফ্রিল্যান্সিং বা এগুলো নিয়ে কাজ করতেছে আর কি, বা হাতের কাজ যারা জানে করতেছে, তারা তো ভালো আছে। আর বেশিরভাগই কিন্তু মানে বেকার। আমি এখানে আশেপাশে দেখতেছি বেকার, মোবাইল নিয়ে বসে আছে, গেম খেলছে, এইভাবে করে আজকে কয় মাস, 4-5 মাস কাটাই দিচ্ছে। ওই যে আপনি যেমন ফ্রিল্যান্সিং এ এক একটা কোয়েশ্চন করেন, এক একটা কথা বলেন, যেমন আপনি কোয়েশ্চন করেন, তো আপনি এগুলা নিয়ে ঘাটাঘাটি করেন বলেই তো আপনি কোয়েশ্চন গুলো করতে পারেন। ঠিক একইভাবে তারা লেখাপড়া নিয়ে ঘাটাঘাটি করে বলেই তো কোয়েশ্চেন, সমস্যা পড়ে বলেই তো সমস্যাটা কিভাবে সমাধান নিজেরা করতে পারে না বলেই তো টিচারের কাছে বলে। ঠিক আছে, আপনি এখন যে জায়গায় সময় দিচ্ছেন পড়ালেখাও ঠিক সেম জায়গায় সময় দেন, দেখবেন যে আপনি এক্সপার্ট হয়ে গেছেন পড়ালেখাতে। পড়ালেখা দিয়ে কিছু না হলেও আজকে পড়ালেখা করছি বলে আপনাদের সাথে কথা বলতে পারছি, আজকে পড়ালেখা করছি বলে এখানে গ্রাফিক্স ডিজাইনটা, ফ্রিল্যান্সিং জগৎটা বুঝতে পারছি। যদি আমার পড়ালেখাটা না থাকতো তাহলে আমি এটা ইজিলি ক্যাচ করতে পারতাম না। জাস্ট অক্ষর জ্ঞান দিয়ে হয় না, আমার অক্ষর জ্ঞান আছে, আমার মাথায় বুদ্ধি আছে, এটা দিয়ে হবে না। ঠিক আছে, আপনাকে সবকিছু জানতে হবে।
মানুষ বলে না সার্টিফিকেট কোনো কাজে আসবে না, আসলে না, সার্টিফিকেট এমনিতে কাজে আসে না। আপনার বিবিএ এমবিএ সবকিছু সার্টিফিকেট আছে, বাট আপনি তো কিছুই পারেন না। আপনি যা পড়ছেন সবগুলো তো পরীক্ষার জন্য পড়ছেন, পাস করার জন্য পড়ছেন, সার্টিফিকেট নেওয়ার জন্য পড়ছেন, এলএডিবি তে রেজিস্ট্রেশন করছেন শুধুমাত্র সার্টিফিকেটের জন্য। কিন্তু যখন আপনাকে কোয়েশ্চেন করা হবে আপনার কোথায় কি পড়ছেন এগুলো যখন আপনাকে নাড়া দেওয়া হবে তখন আপনি কিছুই পারবেন না, তাহলে আপনার এই সার্টিফিকেট কোনো দাম নাই, এভাবে ফেলে দিবে, বুঝতে পারছেন? এরকম অনেক দেখছি, এরকম ছুঁড়ে ফেলে দিবে। সেটাই হচ্ছে কথা, আমাদেরকে যখন আমরা কোনো কিছু লার্ন করব না তখন ওইটাতে কমপ্লিট ফোকাস করবে। যেভাবে মোটু পাতলুতে যখন সে সমস্যার দিকে ফোকাস করে তখন সে আকাশে উঠতেছে না পাতালে উঠছে কোনো কিছু দেখতে মানে দেখে না, জাস্ট সমস্যার দিকেই তার ফোর্সটা থাকে, মানে একদম ফোকাসড ওইভাবে থাকে। সো আমাদেরকেও এখান থেকে শিক্ষা নেওয়া উচিত কি কোনো জিনিস আমরা যদি করতে চাই আমাদের ইচ্ছা শক্তি আকাঙ্ক্ষা সম্পূর্ণ এখানে থাকতে হবে। যখন আপনি লেখাপড়া করতে যান না তখন আপনার মাঝে মধ্যে কি চলে আসে, বিরক্ত চলে আসে, বোর চলে আসে, ঘুম চলে আসে, ঠিক তখনই আপনার চিন্তা করতে হবে কি না, এই স্টাডিটা এমন ভাবে করব যে কি এটার উপর আমি স্যারকে পড়াতে পারবো, বা এই স্টাডিটা এমন ভাবে করব কি আমি জানার জন্য পড়বো, এখান থেকে আমি কি আহ আনন্দ নিয়ে পড়তে হবে। মানে আমরা পড়ালেখাতে কিন্তু আনন্দ, অনেক প্রকারের আনন্দ আছে, কিন্তু পড়ালেখা বই কিন্তু আমাদের সাথে কথা বলে। যখন আমরা একটা গল্প পড়ি, গল্পের বই পড়ি, তখন আমাদের মাথায় বিভিন্ন ধরনের ইমাজিন শক্তি এগুলা কাজ করে। যেমন আমি অনেক আগেই বলছিলাম সেটা হচ্ছে কি আমরা যখন কোনো যেমন আমরা এফএম রেডিও শুনি, ভূতের গল্প শুনি, বা নানি বা দাদি বা কারো কাছ থেকে ভূতের গল্প শুনি, যখন আমাদেরকে এই ভূতের গল্পগুলা কাহিনীগুলা বলা হয় তখন আমাদের মাইন্ডের মধ্যে, যেহেতু আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের মাইন্ডের মধ্যে এক ধরনের চিত্র তৈরি হয়, এক ধরনের ইমেজ রেডি হয়, মানে জায়গাটা এমন হবে, ঘন অন্ধকার রাত, একটা লোক মানে বাগানে হাঁটছিল, এরকম একটা ব্যাপার আমাদের এখানে চিত্র ভেসে ওঠে, বুঝতে পারছেন? ঠিক একইভাবে আপনি যখন আপনার স্টাডি ইকোনমিক্স বলেন, ম্যাথ বলেন, ইংলিশ বলেন, আপনি যদি সেটা মানে ওইভাবে করে পড়েন না, ওইভাবে করে আনন্দ নিয়ে পড়েন না, যদি জানার জন্য পড়েন দেখবেন যে আপনার ওইটা চলে আসবে। আপনি যদি বোর না হয়ে পড়েন, আপনি যদি বোরটাকে জয় করতে পারেন তাহলে দেখবেন আপনি এক্সপার্ট হয়ে গেছেন, বুঝতে পারছেন? আর আর এখন তো বর্তমানে সবকিছু সৃজনশীল, পড়ালেখাও সৃজনশীল। সৃজনশীল মানে হচ্ছে আপনি নিজে থেকে সৃষ্টি করবেন। আপনি লেকচার পাবলিকেশন থেকে পড়ছেন, আপনি জুপিটার থেকে পড়ছেন, বা আপনি অন্য কোনো কোম্পানির পাবলিকেশনের বই থেকে পড়ছেন, কিন্তু আপনি যখন লিখবেন সেটা হবে আপনার সৃজনশীল, আপনার ক্রিয়েটিভ। কিন্তু আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টরা যেটা করি সেটা হচ্ছে কি আমরা গাইড থেকে, সাজেশন থেকে, বই থেকে যেটা পড়ি সেটা মুখস্থ করে ওইখানে লিখে দিই, কিন্তু না, সৃজনশীল মানে হচ্ছে কি নিজে থেকে সৃষ্টি করা। আমি যখন একটা লিখবো না, আমি এই পড়াটা পড়ে আমি কি বুঝলাম সেটাই লেখাটাই হচ্ছে কি সৃজনশীল। দ্যাট মিন্স আমাকে ওই ফান্ডামেন্টালটা জানতে হবে, ঠিক গ্রাফিক্সের ঠিক ফান্ডামেন্টালটা জানতে হবে। আমি একটা অধ্যায়ের চ্যাপ্টার পড়লাম, সে চ্যাপ্টার মনে করেন পরিবেশ পরিচিতি বা বাস্তু সংস্থান, সায়েন্সের কথা বলি বাস্তু সংস্থান, বা এই চ্যাপ্টারটা আমি পড়লাম, এই চ্যাপ্টারের মধ্যে মূল জিনিসটা কি, বাস্তু সংস্থান কি, বাস্তু সংস্থান পরিবেশের কেমন একটা এফেক্ট পড়ে, এটা যখন আপনি বাস্তবে যায়, এখন আমি বলি আপনাদেরকে বাস্তু সংস্থান কি চারিদিকে দেখা যাচ্ছে না? আমাদের পড়ালেখা কি একটা বানানো গুজব নাকি গল্প? এটা তো বানানো গুজব না, এগুলো তো বাস্তবে আছে। যেমন বাস্তু সংস্থানটা বাস্তবে দেখা যাচ্ছে, রোদ বৃষ্টি ঝড় বাস্তু সংস্থান সবকিছু দেখা যাচ্ছে, খাদ্য জাল দেখা যাচ্ছে, বড় মাছগুলা যে ছোট মাছকে খাই এটাও সবকিছু রাইট। তাহলে এগুলো তো কোনো ভুয়া কোনো কিছু না। তাহলে আপনি এই পড়াগুলো যখন আপনি পড়ার মতো না, আপনি জানার জন্য পড়বেন। না, আমার তো একজন কৃষি, একদিন আমি কৃষিও হতে পারে বা আমার লাগতে পারে বাস্তু সংস্থান, ওইটা যদি আমি বুঝে বুঝে পড়ি, প্র্যাকটিক্যালি বাস্তবে দেখি, তাহলে জিনিসটা হবে কি আপনি জানার জন্য যখন পড়বেন না তখন আপনার মাথায় এটা একদম সেট হয়ে যাবে। তখন আপনার পরীক্ষায় যদি এই কোয়েশনটা আসে তখন বলবেন যে নাকি এটা তো কোথাও বইয়ে নাই, এটা তো কমন আসে না, এই কথাগুলো বলবেন না, বলবেন হ্যাঁ এটা কোয়েশন করছে, আমি এটা লিখে দিলাম। ঠিক একইভাবে আমাদেরকে যখন আমরা কোনো একটা জবের ক্ষেত্রে ইন্টারভিউ ফেস করি তখন আমাদেরকে ওই জিনিসগুলো জিজ্ঞেস করা হয়, তখন আপনি যদি জানার জন্য পড়েন তখন আপনি আনসার দিতে পারবেন, আর আপনি যদি জানার জন্য না পড়েন তখন আপনি ইন্টারভিউতে কখনো আনসার দিতে পারবেন না, বুঝতে পারছেন? সো আমাদের আমাদের উচিত যে কি আমরা জানার জন্য পড়বো, মুখস্থ করার জন্য না। আর ফান্ডামেন্টাল গুলো দেখবো, ফান্ডামেন্টাল গুলো শিখবো। যেমন আমি অনার্সে পড়ি, আমি অনার্সে পড়ে অনার্সের স্টুডেন্ট পড়াতাম, আমি কোনো টিচারের কাছে পড়তাম না, জাস্ট কলেজে টিচাররা যেটা দেখাতো সেটা করতাম আর নিজে নিজে প্র্যাকটিস করতাম।
তাও পরীক্ষা আসার আগে পড়তাম, আর বেশিরভাগ সময় হচ্ছে গ্রাফিক ডিজাইন এগুলো নিয়ে থাকতাম এবং টিউশনি নিয়ে থাকতাম। তখন আমি যখন পড়তাম তখন আমি জানার জন্য শিখতাম। তারপরে দেখ বিবিএ মানে শেষ করার আগে কিন্তু আমি অনেক জায়গায় জব পেয়েছি অ্যাকাউন্টিং সফটওয়্যার। আমার আরেকটা ইয়ে আছে, সেটা হচ্ছে কি আমি টালি সফটওয়্যার জানি, কোনো একটা কোম্পানির অ্যাকাউন্টস কিভাবে কন্ট্রোল করতে হয়, যেটা মানে টালি সফটওয়্যারের মাধ্যমে সবকিছু করা যায়, মানে যেটাকে বলা হয় ডিজিটাল অ্যাকাউন্টিং। বুঝতে পারছেন, হাতে কলমে না, সবকিছু ওইভাবে। ফিনান্স শিখছিলাম, অ্যাকাউন্টিং শিখছিলাম। তো এগুলা তো আমি ম্যাডাম একদিন ম্যাডামকে বলছি এগুলা কি বাস্তব আছে, ম্যাডাম বললো কেন বাস্তবে নাই, বিভিন্ন কোম্পানিতে এইভাবে করেই তো করা হয়। আসলে না, সবকিছু আসলে বইয়ে যা আছে কিন্তু তা সব বাস্তবে আছে, বাস্তবের সাথে রিলেটেড বিজনেস সবকিছু কিন্তু এভাবেও হচ্ছে। তখন আমি জানার জন্য যখন পড়ালেখাগুলো করতাম না, তারপর আমি দেখলাম যে ইন্টারভিউতে আমার একদম ইজি হয়ে গেছে। বুঝতে পারছেন? তো আপনাদেরকে এখন ওইটাই বলবো কি, আপনারা যেখানেই যান না কেন, যত টাকার কোর্স করেন না কেন, বা অনেক প্রফেশনাল কোর্স, অনেক দামি কোর্স করেন না কেন, কখনোই আপনি 100% অ্যাচিভ করতে পারবেন না। একজন টিচার আপনাকে 100% দিলেও আপনি 100% নিবেন না, নিতে পারবেন না। কেন হচ্ছে এক হাতে তালি বাজে না। উনি আপনাকে 100% দিলে আপনাকেও ওনাকে 100% দিতে হবে। আর আপনি যত টাকার কোর্স করেন না কেন, আপনি সেই দিনে এক্সপার্ট হতে পারবেন যেদিন আপনি নিজেকে জানবেন, যেদিন আপনি নিজে ওইগুলা প্র্যাকটিস করবেন, যেদিন আপনি নিজে নিজে ওই কাজগুলোর উপর রিসার্চ করবেন, যেদিন আপনি নিজেকে সময় দিবেন, সেদিন আপনি এক্সপার্ট হতে পারবেন। এর এর আগে আপনি যত এক্সপার্টের কাছে যান কখনোই আপনি এক্সপার্ট হতে পারবেন না। আর অবশ্যই আপনার বেস লেভেলটা ঠিক থাকতে হবে। গাছের গোড়া যেমন ঠিক থাকলে গাছ শক্ত থাকে, বিল্ডিং এর বেস যেমন ঠিক থাকলে বিল্ডিং পড়ে না, ঠিক আপনাদের বেসগুলো, আপনাদের টুলসগুলো আপনাদেরকে ভালোভাবে লার্ন করতে হবে। বুঝতে পারছেন? তাহলে আপনি ইউটিউবে চার্জ করলে সবকিছু পেয়ে যাবেন। তারপর আপনি অটোমেটিক এক্সপার্ট হয়ে যাবেন। আর এক্সপার্ট হতে সময় লাগে, এটাও মনে রাখা প্রয়োজন। এক্সপার্ট হতে সময় লাগে, প্রচুর প্র্যাকটিস করতে হয়। প্র্যাকটিস ম্যাক্স ম্যান পারফেক্ট, এটা এমনি কথাটা এমনি বলা না। বুঝতে পারছেন? অনেকদিন পরে এ ধরনের কথা বললাম। মন ভালো থাকলে সবকিছু মুখ দিয়ে চলে আসে। ওকে, ঠিক আছে। আজকে যে কলেজ পিকচারটা সেটা দেখাবো। কলেজ পিকচারের জন্য যেটা, আমি তো রেকর্ড করছি। যাওয়া যাবে না। একটা এমএস দিয়ে দেখাই আগে, সেইখান থেকে দেখে। আমি একটা রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, অলটা চেপে ধরে এদিকে আনলাম, কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি, তারপর এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি না, অলটা চেপে ধরে নিচে আনি, তারপর কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি, এটা হচ্ছে একটা স্কোয়ার। এখন আমি এই ইমেজটাকে একটা কাজ করি, এই সবগুলাকে ধরে আমি একটা কপি করে এই পাশে রাখি। এখন এই ইমেজটা তো আমার পিছনে আছে, ঠিক আছে, ছোট করি। নুসরাত আহমেদ দেখতেছেন? সবাই কি দেখতেছেন? এখন দেখেন পুরোটাকে সিলেক্ট করে কন্ট্রোল 7 দিলাম বা মাউসের রাইট ক্লিক করে ক্লিপিং মাস্ক করলাম, কি হলো? কিছু হলো না। তাহলে যেটা করতে হবে, এটাকে গ্রুপ করি। আবার কন্ট্রোল 7 দিলাম, হবে না, কেন হবে না? আচ্ছা, বুঝতে পারছি। পাথ ফাইন্ডার থেকে এটাকে ইউনাইট করলাম, ইউনাইট ইউনাইট করলাম, এখন হবে ইনশাল্লাহ। হলো না কেন? ভুলে তো গেছি, 2019-এ মে মাসে করা, মে মাসে দেখানো জিনিস। একদিন দেখেছে, একদিন প্র্যাকটিস করলাম।
না পারবো, মনে পড়তেছে না এখন। না না, আমি যেটা দেখাচ্ছি সেটা অন্যটা। যেমন হ্যাঁ, প্রতিটা রেক্টেঙ্গেল এখানে একটা একটা ইমেজ নিছে, তাই তো? আমি আসলে দেখাতে যাচ্ছি এটা। একটু এক মিনিট। আপনি যেটা রেক্টেঙ্গেল বললেন, হ্যাঁ এটা এটা ইজি। আমি যেটা দেখাবো এটা ইজি না, আসলে এটা জানার দরকার। গ্রাফিক রিভার। সব তো পিছনে চলে গেছে, এখানে ছিল। এটা তো হওয়ার কথা। না না, এটা ইউনাইট করেছে, গ্রুপ করা ছিল। এটা হচ্ছে না, ভুলে গেছি, মনে নেই। তো বইটা পারা যায়। না, এটা ইউটিউবে আছে কিনা জানি না, তবে এটা আমরা করছি আর কি, আমি নিজে করছি অনেক। আমার কোয়েশনটা আমি নিজেই করছি, মানে এরকম কিভাবে করা যায় আবার দেখলামও। তো অনেকদিন পর ভুলে গেছি হয়তো। আচ্ছা, ঘাটাঘাটি করলে চলে আসবে। আপনাদের সামনে ঘাটাঘাটি করতে গেলে হয়তো লেট হয়ে যাবে। আমি নুসরাত আহমেদ যেটা বলছে সেটা দেখাই দিই। সেটা হচ্ছে কি, এরকম একটা রেক্টেঙ্গেল নিয়ে।
ওরা একটা একটা কলেজ করছে, বুঝতে পারছেন, একটা একটা ক্লিপিং মাস্ক করে করছে, এটা করলাম। অবশ্যই আনা যাবে, অবশ্যই আনা যাবে। সেটা হচ্ছে মনে করেন এটা আপনার স্টক, স্টক কই স্টক কালারটা, মনে করেন স্টকটা আমি এটা দিলাম। তারপর এখান থেকে স্টকটা বাড়িয়ে দিই, 10 দিলাম, দেখা যাচ্ছে। আচ্ছা আরো বাড়িয়ে দিই, 30 দিলাম। এখানে এটা তো স্টক করে ফেললাম, স্টক থেকে অফসেট পাথ দেখি। অফসেট পাথ কাজ করছে দেখছেন? না, এখানে স্টকটা দেওয়া আছে তো, এটাতে কাজ করবে। এটা হচ্ছে ফিল কালার, ফিল কালারে অফসেট পাথ কাজ করে। আপনি যদি দিতেও না চান বা স্টক দিতে না চান তাহলে আরেকটা কাজ করতে পারেন। আচ্ছা আমি স্টকটা নান করে দিই। আমি যেটা করতে পারি, এই ইমেজটা আমি কন্ট্রোল অল্টার 7 দিয়ে ইমেজকে মনে করেন ক্লিপিং মাস্ক করলাম না। আচ্ছা এটা ক্লিপিং মাস্ক থাকুক, এটা এভাবে থাকুক, এটা এভাবে থাকুক। এই ইমেজটাকে ক্লিপিং মাস্ক করার আগে এটাতে এটাকে মনে করেন আমি ক্লিপিং মাস্ক করব। ক্লিপিং মাস্ক করার আগে যেটা করতে হবে, যেহেতু আপনি স্টক নিতে যাচ্ছেন না, সেটা হচ্ছে আপনি শেপটাকে আলাদা কি করে রাখবেন, এডিট, কপি। আপনি কপি করে রাখবেন, তারপরে এটাকে কি করবেন, কন্ট্রোল 7 দিয়ে আমি ক্লিপিং মাস্ক করলাম। এখন এডিট, পেস্ট ইন ব্যাক, দেখেন। এখন আপনি যদি কন্ট্রোল অল্টার শিফট চেপে ধরে যদি বড় করেন, দেখেন আপনার আর স্টক আসলো না। এখন আপনি চাইলে এখন এইটাকে অবজেক্ট পাথ, অফসেট পাথ, দেখেন অফসেট পাথ হয়ে গেছে, বুঝতে পারছেন? এই অফসেট পাথকে আমি এখন এভাবে করে দিতে পারি। এই দেখেন আরো সুন্দর হলো না এটা? কি করলাম বুঝতে পারছেন? অফসেট পাথ করলাম, তো অফসেট পাথকে আমি স্টুপ করে ফেললাম, বুঝতে পারছেন? আপনারা দেখছেন এটা? না না দরকার নাই। রিজেট, রিজেট করলে এখানে একটা স্কোর থাকে, এটা কমে যায়। আমি কাজ করলে ভালো করে করি, সময় নিয়ে করি। আসে। এখন নুসরাত আহমেদ, এখন বুঝতে পারছেন? আরো দেখাতে হবে নাকি? ঠিক আছে, এভাবে সুন্দর করে করেন। আমি আপনাদেরকে একটা ডিজাইন আইডিয়া দিয়ে দিলাম, বুঝতে পারছেন? এটা কিভাবে করছি পারবেন তো? আপনারা সবাই পারবেন এটা কিভাবে করছি, নাকি আরেকবার দেখাবো? সবুজ ভাই পারবেন? হ্যাঁ, আরেকবার দেখে, আরেকবার দেখে। দেখেন একটা শেপ আছে, এই শেপের এখানে আমি এই ইমেজটা এখানে নিয়ে গেলাম, এই শেপের মধ্যে ক্লিপিং মাস্ক করব। ক্লিপিং মাস্ক করলে কিন্তু আচ্ছা শেপ চলে যাবে। সেহেতু আমি এই শেপটা আমি কি করলাম, এডিট, কপি, কপি করে রাখলাম বা কন্ট্রোল C, তারপর শিফট চেপে ধরে এই ইমেজটাকে চেপে ধরে কন্ট্রোল 7 দিয়ে ক্লিপিং মাস্ক করে ফেললাম। তারপর এডিট, পেস্ট ইন ব্যাক, পিছনে আমার ওই শেপটা যেটা আমি কপি করছি ওইটা চলে আসছে। তারপর আমি কন্ট্রোল অল্টার চেপে ধরে এটা বড় করলাম এতটুকু। ঠিক আছে, বড় করার পর অবজেক্ট পাথ, অফসেট পাথ মনে রাখবেন, ফিল কালার হলে আমার অফসেট পাথ কাজ করে, দেখেন আমার অফসেট পাথ চলে আসছে, এটাও ফিল কালার হয়ে গেছে। ওকে দিলাম, কারণ আমি সেই অফসেট পাথকে এখান থেকে সোয়াপ করে
ফিল কালার স্টোক কালার করে ফেললাম, তারপর আই ড্রপার দিয়ে এখানে ক্লিক করি, এটার মতো হুবহুব সমান হয়ে যাবে। বুঝতে পারছেন এবার?